এটা আসলে এই প্রথম, আমি আজকে প্রথম পাচ্ছি। এর আগে তো বহুবার এসেছি, সবাই এক নামে হয়তো চেনে, তবে কিন্তু ডিরেক্ট ভিডিওতে দেখে কমেন্ট করছে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেকদিন ধরে আপনি আমাদের সঙ্গে আছেন। এখন চলে যাবো আপনার ঘটনায়। জি আসলে ভাই শিওর। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গা রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। কিন্তু ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন, ঠিক ওরকম ভাবে প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার যে স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, আর মেয়েটি ছিল স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না, তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মস্ত টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে, তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু abnormal ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই। তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি শুরু হলে থামতো না, এত বৃষ্টি হচ্ছিল তখন। তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি থেকে 4-5 জন লোক কিভাবে আসে আসলে ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনেই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাসেল ভাই উনি ওনার ছেলে ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমে আসে, রুমের দিকে আসে। তো যে করিডোরে তিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ড গুলা, মানে ওই ছেলের ফ্রেন্ড গুলা বাসায় ঢোকে নেন রাসেল ভাই 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ডের কেউ নাই আর কি। বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল আসলে, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুল রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু উনি আর ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটু সে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব আমাদের বাবা যে আসলো। বুয়ার বয়স
35 থেকে 40 হবে। বাবা যে আসলো উনি তো নাই ঘরের ভিতরে, ওনাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে যে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময় যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কে আসলো বাসার ভেতর? উনি উঠলেন এবং উনি উঠলেন, ওনার ওয়াইফ উঠলেন না। উনি উঠে উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পেছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো এবং বেশ জোরে চিৎকার আসলো। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল ওটার পিছন দিক দিয়ে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নরমাল, সবকিছু নরমাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নরমাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞান ফিরে, জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না আসলে। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা শ্রেণী বলে যে ওই দিন রাত, গতকাল রাত, দুই দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার, মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখে যে আবছালোতে কি জানি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও ছিল, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নাই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে, পুরো বাসাটা সার্চ করে। বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাঠের মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলো করবেন। কি কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে আপনার জীবনের জন্য থাকবে। এটা বলে গেল উনি। ঠিক 1 সপ্তাহ পর রাসেল ভাই, এই 1 সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসের ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়েছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ, স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসলে? ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। 1 সপ্তাহ পর, কাউকে নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। 1 সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে না, খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা জিনিস ফিল করে সে, বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা মেঝেতে রক্ত, আর বুয়ার 2টা কবজি আলাদা হয়ে আসে পরের বাসায়। মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে, হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে কবজি কাটার কোনো রহস্য বা, এবং রাসেল ভাই ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল, সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে। এখন আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেমে ডেড বডি মানে মেরেছে তো মেরেছেই, আবার সেই সাথে 2টো কবজি আলাদা হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যখন ইনভেস্টিগেট চালানো হয়। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকে লিসেনার্স বললাম না রাসেল ভাই। হ্যাঁ, একদম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই, যে ঘটনা নিয়েছি সেটা কি ভূতের ঘটনা বলবো না ভয়ের ঘটনা বলবো,
বলবো নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। হ্যাঁ। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসেছি আসলে আজকে রাসেল ভাই আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে রাসেল ভাই, থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভাই আপনারা সবাই আসেন এখানে, ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওরা বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুর আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল। এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটা সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তাদের একটা ব্যবস্থা করা ছিল একদিন থেকে আরেকদিনে যাওয়ার জন্য। তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে, তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটাও পানি নিচে চলে যায়। তো পানি বাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তারা করতেন উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়েছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে সবাই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হই দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, তো 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলের পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। আচ্ছা, তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা যে সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল।
তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড করে থাকে সবটা নিয়ে। তো বলে কি বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরে, অনেক এলাকা নিচে হয়ে গেছে। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ছাপতে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে। কিন্তু সেই কথাটা বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে সে যে আসলে জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে তখন একমাত্র কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গা থেকে পানি ছিল না, অবস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা, তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরের লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোডে একটি মসজিদ আছে, আমরা সবাই জানি বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সেটা তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে, ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল। বাদ আসর সেই নামাজের মধ্যে জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে। কি ব্যাপার, সে আর সব কথাবার্তা সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি, তার দুই ভাই তার চাচারা, তার আত্মীয় স্বজন আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু উপরে রেখে ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আমার সামনে লাশ হয়ে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখী আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না, তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। তো করতে করতে রাসেল ভাই সে মায়ার চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগে রাসেলের মধ্যে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে। আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, আমি এটাকে বলবো না, আমি দেখবো আব্বাকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর করাতে পারে রাসেল ভাই, আরো দূর করাতে পারে। আমি বলছি আরো দূর করাতে পারে, এখনো শেষ হয়নি। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা, সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই,
যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা, বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেল ভাইয়ের প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নে। স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তার বারবার বলছে, আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না। প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে রান্নাঘরের পাশে তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে। তার আব্বার পাশে তার আম্মাকে না, আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার, হঠাৎ করে সে ওঠার পরে চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, ওটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে তুমি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে যখন ব্যাক করছে, আমি একটু শর্টকাটই বলে যাই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি। আচ্ছা, সমস্যা নেই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাক্রুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নেই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হওয়ার পরে যখন পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, তুই আসিস, সাইদুল তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে। আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায়, তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, ওই ডিসিশন নিস। বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমার বাবা প্রাণ আসে। আমি তখন কি বলবো রাসেল ভাই, রাইট দ্যাট মোমেন্ট উনি আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে যেসব ঘটনা শেয়ার করি সেগুলি কারো কাছ থেকে শোনাই ঘটনা রাসেল ভাই, কিন্তু কেউ বলে গেছে বা বলে শেয়ার করে ফেলেছে, সেগুলো আবার এখানে এসে শেয়ার করার মানুষ আমি না রাসেল ভাই। সরি টু সে, কারণ আমি একটু দেখেছি যে বলছে অনেকে যে আমি নাকি ঘটনা আগের কারো কাছ থেকে শুনি। আপনারা একটু যাচাই করবেন, এবং আমি যার ঘটনা বলেছি সাইদুর রহমান সাহেব তাকে নিয়ে আসবো সেখানে, যেহেতু আমি এখানে রেগুলারলি আসতে পারি, আমার সে চান্স আছে, আমি তাকে বলে সে অবশ্যই আসবে।
যেহেতু সে গুছিয়ে বলতে পারবে না দেখে আমাকে গুছিয়ে বলতে হয়েছে। হয়তো কোনো সমস্যা নেই, এটাই আর কি। তো যার ঘটনা এখন শেয়ার করব তার নাম হচ্ছে শাহান আহমেদ, যিনি একজন হাফেজ মইনুদ্দিন সাহেব আছেন এখানে, তিনি একজন হাফেজ। তো আমি রাসেল ভাই একটু আমার জাজমেন্টের কথা বলতে চাই যে আমি কিভাবে তার কাছে আসলাম। সে আমাকে ঘটনা শেয়ার করেছিল, তো আমি আসার আগে মানে গতকালকে আমি কালকে তাকে ফোন দিয়েছিলাম যে শাহান ভাই আমি তো আপনার ঘটনা শেয়ার করবো, আপনি আমাকে একটু কোরআনের খেরাত পড়ে শোনান। তো তার তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর। যে আপনি হাফেজ বলছেন, আপনার ঘটনাটা কতটুকু সত্য বা কাউকে শেয়ার করেছেন কিনা আমি জাস্ট জানার পরে রাসেল ভাই এখানে শেয়ার করছি। সে বলেছে যে সে কাউকে বলেনি, আমি ছাড়া তার মা ছাড়া। তো শাহান আহমেদ সাহেবের উনি মৌলভীবাজার থেকে আমাকে ঘটনাটি শেয়ার করেছে। ওরে বাবা, অনেক দূর, আসতে পারবেন না অনেকদিন, প্রায় 1-2 মাস আগে আমাকে বলেছেন। আমি সময় করতে পারিনি, এখানে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম না, ওনার ঘটনা শেয়ার করা দরকার। তো ওনার যে ঘটনাটি ঘটে, উনি আরো 10 বছর আগে হাফেজ হন। রাসেল ভাই হাফেজ হবার পরে তিনি 5 বছর বিভিন্ন মসজিদে রিভিশন দিয়ে প্র্যাকটিস করেন, রিভিশন করে প্র্যাকটিস করেন। 5 বছর প্র্যাকটিস করবার পরে তিনি তার এলাকায় আসেন। এলাকায় আসার পর 2 মাসের জন্য এলাকা হতে প্রায় কিছু দূরে আরেকটা চাকরি হয় তার। সেখানেও কিছুদিন চাকরি করার পর তার মন টেকে না, সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে অবস্থানরত অবস্থায় সে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্তে সে তার ঘরের সাথেই অলমোস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ঘরের সাথেই যে মসজিদটা, সেখানে গিয়ে দেখে যে আসরের কোনো নামাজের আজান হয় নাই। তো সে মনে করে যেহেতু আজান হয় নাই, বাড়ির কাছের মসজিদ, আমি আজান দিয়ে নামাজ পড়ি। সে আজান দেয় মসজিদে, এবং আজান দেওয়ার পরে এলাকার মোটামুটি অনেক মুরব্বীরা মসজিদে আসে তার পেছনে নামাজ পড়বার জন্য। হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল মসজিদে জামাত হোক। তো আলহামদুলিল্লাহ জামাত সে শেষ করে। জামাত শেষ করবার পর এলাকার লোকজন বলে, বাবা তোমার বাবাকে তো আমরা অনেকদিন ধরে চিনি, তোমার বাবা আমাদের খুব কাছের মানুষ, তার ছেলে তুমি হাফেজ হয়েছো, তো আমাদের হক আছে তোমাকে বলা তুমি এই মসজিদের ইমাম হও। তো এই মসজিদে কিছুদিন আগে ইমাম ছিল, কিন্তু ইমাম যাওয়ার পরে রাসেল ভাই এখানে কেউ নামাজ পড়াতো না, নামাজ হতো না। আমার পাশে আরেকটা বাড়িতে ওইখানে মসজিদে সবাই নামাজ। তো মসজিদে ইমাম হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয়, ঠিক আছে এই মসজিদে সে ইমাম হবে। তো ইমাম হওয়ার পরে প্রায় অনেকদিন ভালো অবস্থায় চলছিল। তো মাঝখানে একজন ইমাম রাখা হয়েছিল, কিন্তু সেই ইমামটিও চলে গেছিল। রিজনটা কি রাসেল ভাই সেটা তিনি আমাকে পরিষ্কার করে বলেনি, হয়তো তিনি জানতেন না কেন তিনি চলে গেছেন। তো তার বাড়িতেই সে থাকতো, খেত এবং মসজিদে এসে নামাজ পড়াতো। কিন্তু একটু ইজি করার জন্য সে বলতো যে আমি আমার ঘুমের একটু দরকার আছে, প্লাস ফজরের ওয়াক্তে প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়। তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চা মক্তবে আসতো, সে পড়াতো আর কি। তো দিনকাল খুব নর্মালি ছিল, খুব জাহামরি নর্মাল কিছু না, সে মানে ফিল করতো সেটাও না। আর উনি হাফেজ মানুষ, তার কোরআন শরীফ তার সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেদিনের ঘটনা সেদিন কথা বলছি, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঘুম ভাঙে। তো অবচেতন অবস্থায় চিন্তা করতে থাকে, ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা সালামে। তাকে সালাম দেওয়া হয় যে শাহান সাহেব ওঠেন, আসসালামু আলাইকুম, এরকম কেউ সালাম দেওয়া হয়। তো একসাথে অনেকগুলো সালাম আসার পরে সে মনে করে হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ঘুমটা হঠাৎ করে ভাঙে, তো মনে করে ফজরের ওয়াক্ত হয়ে গেছে কিনা। সে দরজা খোলে। তো দরজা খুলে মোটামুটি আলোতে যতটুকু দেখতে পায়, কারণ যে জায়গা প্যাসেজটা ক্রস করে দরজাটা গেটটা খুলে, তো ওইখানে তেমন একটা আলো ছিল না। যতটুকু আলোতে সে দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে মানে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং চেহারাটা পুরো অস্পষ্ট। তার কাছে মনে হতে থাকে যে হয়তো ঘুম থেকে উঠছি সেজন্য হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছি না, প্লাস আলো একটু কম ছিল। তো ওইখানে যে লোকগুলার বারবার ঘরের সামনে দাঁড়িয়েছিল তাকে বলতে থাকে যে শাহান সাহেব, আপনার পেছনে আমার তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, আপনি কি মসজিদের গেটটা একটু খুলে দিবেন কিনা, আমার ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো সে কোনো কথা চিন্তা না করে ওয়াশরুম থেকে বাথরুম করে উযু করে পাঞ্জাবি পরে গেটের কলাপসিবল খুলতেই তারা পেছনে পেছনে আসতে থাকে। তিনি এত কিছু খেয়াল করেন এই অন্ধকারে, কিন্তু তাদের গায়ে মানে তাদের ওই এনভায়রনমেন্ট একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ আসতে থাকে যে এত সুন্দর আতরের গন্ধ তিনি আগে কখনো পান নাই। তো এক প্রকার মনের মধ্যে অবচেতন মনে চিন্তা করতে থাকে যে ইস, আমার গায়ে যদি আতরের গন্ধটা থাকতো খুব ভালো লাগতো, মানে গন্ধটা যাচ্ছেই না। তো পাশ থেকে একটা লোক বলে, না আপনার গায়ে আতরের গন্ধটা দেওয়া যাবে না, মানে আতর থাকলে আপনার ক্ষতি হবে।
তো তার কথা চিন্তা করতে থাকিস। আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি তো বলিও নাই, কিন্তু সেটা কিভাবে বললো, এই কথাটা জাজ করার আগেই সে বললো তো যে আপনাদের গায়ে তো আতরের গন্ধ আছে, আমার গায়ে থাকলে কি সমস্যা। তো এই কথাটা বলার পর তিনি বলে যে আপনি গেট খুলুন। তো গেট খুললো। গেট খোলার পরে মসজিদের ভেতরে সামান্য একটু আলো, ওই যে লাল এবং সবুজ ছোট বাতি যে জ্বালানো থাকে, একটা সবুজ বাতি জ্বলছিল মসজিদের ভেতরে। তো উনি ঢোকার পরেই লোক যারা তার পেছনে পেছনে ঢুকলো তারা বললো যে দয়া করে লাইট জ্বালাবেন, আমরা লাইট না জ্বালিয়ে আপনার পেছনে নামাজ পড়বো। তো তিনি চিন্তা করলেন লাইট একবার অন্ধকার হয়ে গেলে সিজদাতে যাওয়ার পরে তো কিছু আলো তো দেখতে হবে না, তো নামাজ নাকি হবে না তার কথায় ভাষ্য মতে। তো বলেছে যে আমি দেখছি যে সামান্য আলো আছে, তো ইনশাল্লাহ সমস্যা হবে না, নামাজ পড়াতে পারবো। তো তিনি তাহাজ্জুদ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়। কাতারে যে কজন লোক ছিল তার সে দেখছে যে পিছনে 4-5 জন লোক, তাদের পাগড়ি, মাথার উপরে পাগড়ি নাকি গম্বুজ এত বড়, এটা কি মাথার উপরে, চেহারাও পরিষ্কার না, একদম ঝাপসা চেহারা, একদম ঝাপসা চেহারা, পরিষ্কার চেহারাই না। অনেকে বলে যে হাফেজ সাহেব এখানে আছেন, অনেকেই বলে যে খুব কর্কট চেহারা, বিকট দৃষ্টি, কাটা কাটা চেহারা, মুগ্ধ, একদম ঝাপসা চেহারাগুলা। মাথার উপরে কি গম্বুজ নাকি সাদা, এটা কি এত বড় পাগড়ি, তার মাথার মধ্যে কিছু আসছে না। সে বললো যে আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, এবং মনে মনে চিন্তা করলো যেহেতু তাহাজ্জুদের নামাজ কিরাত একটু বড় করে পড়বো, কিরাত একটু বড় করে হবে। তো সে কিরাত পড়া শুরু করলো। একটা পর্যায়ে কিছুক্ষণ পর তার মনে হলো না, হ্যাঁ আমি রুকুতে যাবো। সে রুকুতে যাওয়ার পর হাঁটুতে ধরে যখন নিচে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে তার পাশে যেসব লোক ছিল তাদের কারোরই পা মাটিতে নাই। তো তিনি যখন রুকুতে আছে, সিজদায় যাবে কি, সে চিন্তা করতে থাকলো আমার সাথে কি হচ্ছে। সে জাস্ট দাঁড়ানোর পরে চিন্তা করলো যে এরকম যদি হতো, আমি যদি জানতাম তাদের পা মাটিতে থাকবে না, তাহলে আমি কিরাত পড়তেই থাকতাম, আমি নন স্টপ কিরাত পড়তে থাকতাম, আমি যাইতামই না রুকুতে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে যে তার পেছনে 5 জন অনেক মুসল্লি, অনেকেই সাদা কাপড় পরা মসজিদের ভিতর পেছনে দাঁড়িয়ে আছে। সে এতগুলা মানুষের মাঝখান দিয়ে দৌড় দিয়ে, মানে ভেদ করে, বলতে গেলে ভেদ করে আসছে। এই সবাই কি অদৃশ্য নাকি তাদেরকে টাচ করা যায় না, তাদের ডাইমেনশন কি তার কোনো আইডিয়া নেই। সে দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে মসজিদের ভেতর থাকতে থাকতে তাকে তোলপাড়, এত শব্দ রাসেল ভাই, এত শব্দ মসজিদের ভেতরে। তার চিন্তা হতে থাকে যে মসজিদের ভেতরে কি হচ্ছে। ওখানে তো অনেক কোরআন শরীফ আছে, অনেক ডেলিকেট জিনিসপত্র আছে যেগুলি মাটিতে পড়ে গেলেও অনেক সমস্যা, অনেক জিনিসপত্র আছে, কিন্তু এত শব্দ, মসজিদটা মানে ভেঙে চুরমার হয়ে তাদের ঘরের উপরে, তার উপরে পড়বে, এরকম কন্ডিশন। এরকম কন্ডিশনে সে আয়াতুল কুরসি পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করে, সূরা কাহফ পড়ে শরীর বন্ধ করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে তিনি মুখ দিয়ে মানে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে হালকা আলোতে সে হারিকেন ছিল পাশে, হালকা আলোতে সে দেখতে পায় যে তার রুমে আবার, বলে রাখি রাসেল ভাই, তার রুমে আবার মসজিদের যে লাশের খাটিয়াটা তার রুমেই ছিল, মানে তার রুমেই নর্মালি থাকতো। কিন্তু এতদিন তো কোনো প্রবলেম ছিল না, এতদিনে কোনো প্রবলেম সে ফেস করে নাই। কিন্তু সেই দিন এই হাত মুখ থেকে সরানোর পর সে দেখে যে সেই কফিনের, সেই লাশের খাটিয়ার উপর একটি ডেড বডি পড়ে আছে। এতক্ষণ ঢোকার সময় কিন্তু তার চোখে পড়ে নাই, কিন্তু সেই হারিকেনের হালকা আলোতে দেখতে পাচ্ছে যে লাশের খাটিয়ার উপরে একটা লাশ পড়ে আছে। এটা দেখার বসে আর কোনো কিছু মনে না, কিচ্ছু নাই। আর ঘুম ভাঙে বাচ্চাদের ডাকে। আচ্ছা, বাচ্চাদের ডাকে ঘুম ভাঙে। বাচ্চারা আবার, মক্তবের বাচ্চারা অবাক হয়ে আছে যে আমাদের শিক্ষক কোথায় শুয়ে আছে। তার ঘুম ভাঙে সেই লাশের খাটিয়ার উপরে, খাটিয়ার উপর তার ঘুম ভাঙে। এবং দেখে যে মক্তবের লোকজন, তার শরীর প্রচন্ড টেম্পারেচার, বলে যে আমার শরীরে এত টেম্পারেচার, এত জ্বর উঠে যায় আমার, আমি মক্তবের ছাত্রদেরকে ছুটি দিয়ে বাসায় চলে আসি। 10 দিন সে জ্বরে ভোগে, টানা 10 দিন। কিন্তু ওই যে 10 দিন তার বাড়িতে চলে যায়, সে যাওয়ার আগে সে মসজিদটা চেক করে গেছিল। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন। আমার ঘটনা আজকে রাত থেকেই শুনবেন। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় 2011 থেকে 2017, অনেকদিন। তো আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সবসময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য, আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসি।
তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাসটা অনেকে এই চাকরি করেন, পেশাটা অনেকদিন আগের থেকে, যে ওনার বাবা ছিলেন, উনিও দলিল লিখতেন টাইপরাইটার দিয়ে, উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা, ওনার কথা মতে যে 82 বা 83 মাঝামাঝি দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটা দোকান কেনে, সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে আছে যে দশ খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে, যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটা ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে, আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে তাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না, তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত, কিন্তু উনি কেন জানে যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল না। এটা হচ্ছে আসল কথা, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না। কেন বন্ধ করতে চাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা, রাত 9টা বেজে গেছে, নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওই দিন রাত 11টা বেজে গেছে, রাত 11টা 1982 সাল, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন, হঠাৎ করে দুজন লোক তার কাছে আসে, কাছে এসে জিজ্ঞেস করে আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই তিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে, এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে, এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন আপনি, মানে এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন, কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না, মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান, আসলে টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া, তার শরীরের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টই নাড়াতে পারছিল না, রাদার দেন সেন্সটাই কাজ করছিল। ইভেন সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা, তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা তো অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই,
ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছেন না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা, বলছেও না যে কোথায়, যে বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা, আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে, এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায়, কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা, তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। এই তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে। ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করলো যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি। আচ্ছা, আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে, মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন। কোমরে হাত দিয়ে হাঁটুর মানে কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে একটু উপরে উঠতে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে একটি এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা, মজার বিষয়, লাশ এত নরম কেন, তাই না? সবাই একটু কোশ্চেন জিজ্ঞেস করতে, লাশ এত নরম কেন? কবরের ভিতরে ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ, তারা সবাই কেন এসছে এখানে। তো সে জিজ্ঞেস করতে থাকে আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল। বলছিলাম তার ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। লোকগুলা আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি দেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসেই ওনাকে পায়, এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা করতে, ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে, এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল। এবং এই কবরটা কতদিনের পুরনো? সেই প্রথম 5-6 দিন আগে। 5-6 দিন আগে রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল। ছেলেটা যাওয়ার পর তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা, তখন সে বলে আমি মানিকগঞ্জে ছিলাম। কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা, তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা রাসেল ভাই, এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন ওঠে তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল। আচ্ছা, একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে ওই লোকটার হাত ধরে যে ওঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, উনি জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি
এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো আসলে 5-6 দিন আগের খবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই ওই খবরটা দেওয়া হয় আসল ভাই। রাইট। প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। অকেজো হয়ে যায় মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মাস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর আসলে কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে যায়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 4টা আঙ্গুল। তারপরে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙুলগুলো, কাটা আঙুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং কেমন উইয়ার্ড একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাটা আঙুল ছিটানো, কেটে কাটা আঙুল পোড়া শরীরের উপরে। এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং আপনার শরীরের শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপর মাটি পড়ে আছে, ওপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো। আসলে আমি চিন্তা করে হয়তো জায়গার ঘটনা শুনবো আজকে। জি রাসেল ভাই, আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি। লাস্ট ফ্রাইডে তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 ডেজ ধরে আমার মুখ দিয়ে ভয়েস বের হচ্ছে না। বলতে পারি তো আমার মনে হচ্ছে তুমি আপনি আস্তে আস্তে বলি, আমার মনে হয় চান্সটা দিলে আমার একটু সুবিধা হয়। লো ভয়েসে বললেই হয়ে যাবে। জি, হয়তো শোনা যাচ্ছে, আমি প্রপারলি বলতে শোনা পারছি যাচ্ছে, না। আর আস্তে বললেও শোনা যাবে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে। তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি, বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 এ হয়। তো 2002 তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, বাবু ভাইয়ের জায়গা। তো এক্স্যাক্টলি ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন, আর ওনার বাবা মা পেছনে ছিল। তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা মা নিয়ে। তো উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে, সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই, ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায়, আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায়, ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে।
তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, পরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা, তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়ে রাখতে হতো। আচ্ছা, মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থা দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করেন। এবং যেই আসে রাসেল ভাই ফেল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফেল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট 5 মাস 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলে নেই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এইখানে হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি এই হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাতটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা, এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা, তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতে কি একটা স্পর্শ আমার বা হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা-2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেটে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি হাত, ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয়, তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরেই কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে, আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আপনি কেউ খাটের, আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করবো বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবারই এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে,
সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নেই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা, তিনি চোখের পানি এসে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল। সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বলল যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভিতরে। তো রাত 10টা-11টা, আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেন নাই। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন। স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তারপর ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো তখন এই ঘুম ভাঙতোই মাথার হাত বুলানোর কারণে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন, হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতেই দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে এক ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসূল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো, শুধু একটা ওয়ার্ড তার কাছ থেকে ওইখান থেকে আসে, আর কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে আসো, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে, তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশেই চলে যা, আমি দিয়ে আসবো। আচ্ছা, তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তাদের বাড়ি আছে সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসূল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, রাসূল আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে, তো 2012 সে ব্যাক করে ইউএসএ তে। এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল, হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর গেছে। রাসূল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে,
একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলেই আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী, আচ্ছা, আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট। এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকে লিসেনার্স বললাম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই যে ঘটনা নিয়েছে সেটা কি ভূতের ঘটনা বলবো, না ভয়ের ঘটনা বলবো, নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসছি আসলে আজকে রাসেল ভাই আর একটু কথা মাঝখানে ইন্টারভিউ করে রাসেল ভাই, থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভাই, আপনারা সবাই আসেন এখানে, ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে হবে না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 বড় ভাই বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তের কথা বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয়েছে যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, তার থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তার উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটা সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে। আচ্ছা। তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি বাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তাদেরকে ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেদিন রাতের বেলা আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে, তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। ঘুম ভাঙার পরে তিনি এই যেই রাস্তাটা তিনি করেছিলেন সেটাও পানির নিচে চলে যায়। তো পানি বাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তারা করতেন উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাইরে দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে ফটো সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তখন এই যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে,